গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখে একটি গল্প, ঘুষ। দেখিনি দেখিনি করে শীতাংশু পাশ কাটিয়ে চলে যাবে ভেবেছিল, কিন্তু সদানন্দবাবু প্রায় ছুটে গিয়ে সাইকেলের সামনে এসে দাঁড়ালেন। আরে শীতাংশু যে, শোনো শোনো। অগত্যা ব্রেক কষে সাইকেলের উপর থেকে শীতাংশু বলল, আর একদিন শুনবো তাই মশাই, বেলা একেবারে গেছে, একটু জোরে চালিয়ে না গেলে রাত 8টার আগে পৌঁছতে পারবো না। সদানন্দবাবু বললেন, আমিও তো তাই বলছি, যতই জোরে চালাও না কেন পৌঁছতে পৌঁছতে তো আমার অনেক রাত হয়ে যাবে। চন্দনীর চর কি এখানে নাকি? আর উত্তরে কিরকম মেঘ করেছে দেখেছ? মাঝকান্দির ছক ছাড়াতে না ছাড়াতে নির্ঘাত বৃষ্টি নামবে। এসো আমাদের বাড়িতে, রাতটা থেকে কাল ভোরে রওনা হয়েও। শীতাংশুর মুখ অপ্রসন্ন হয়ে উঠল। সেও ঠিক এই আশঙ্কাই করেছিল। অবেলায় মেঘ বাদলের দিনে যাকে আরও 10-12 মাইল জল কাদার খারাপ রাস্তা সাইকেল চালিয়ে যেতে হবে, কেউ বাড়িতে রাত্রিবাসের জন্য আমন্ত্রণ করলে তার খুশি হওয়ারই কথা। কিন্তু শীতাংশু তবু খুশি হতে পারছিল না, কারণ সে ইতিমধ্যেই খবর পেয়েছে সদানন্দবাবু 3-4 বিঘা জমিতে বেশি পাট বুনিয়েছেন, আর শীতাংশুই এই সার্কেলেরই জুট রেজিস্ট্রেশন অফিসে কাজ করে। তদন্তের ভার তার উপরই পড়েছে। অবশ্য খরচপাতি নিয়ে বরাদ্দের চেয়েও 2-4 বিঘা এদিক ওদিক শীতাংশু অহরহই করে দিচ্ছে, সবাই তাই করে। তাতে গৃহস্থদেরও লাভ, শীতাংশুদেরও লোকসান নেই। কিন্তু দুঃসম্পর্কের হলেও সামান্য একটু কুটুম্বিতা সদানন্দ বাবুর সঙ্গে তার রয়ে গেছে। শীতাংশুর জ্যাঠতুতো ভাইয়ের পিসতুত শ্বশুর হচ্ছেন মদনপুরের এই সদানন্দ গাঙ্গুলি। তাই শীতাংশু ভেবেছিল এই কেসটা ধরিয়ে দেবে সহকর্মী বিনোদ বোসকে। সে যদি অন্য কেস দিতে পারে ভালোই, না হলে তার কাছ থেকে বখরা নিলেই হবে। এক্ষেত্রে বিনোদ যত চাপ দিতে পারবে, শীতাংশু ততখানি দিতে পারবে না। কিন্তু বিষয়টি অন্যরকম ঘুরে গেল। সদানন্দবাবু একেবারে পথ আগলে এসে দাঁড়ালেন। শীতাংশু মনে মনে ভাবল, আচ্ছা দেখা যাক, সেও ঘুঘু কম নয়। কোনো রকম বিবেচনার কথা তুললেই শীতাংশু খরচপত্রের কথা তুলতে সংকোচ করবে না। 5 জনকে নিয়ে কাজ, তা ওই মশাই, নিজের ওপরের সকলের দিকেই তাকাতে হয়, একার ব্যাপার তো নয়। তবে কুটুম্ব মানুষ, যেখানে 50 লাগবে সেখানে আপনি 40 দিন। অত চক্ষুলজ্জে নেই শীতাংশু চক্রবর্তীর। এই কথা সে সদানন্দ বাবুকে খুবই বলতে পারবে, হলেনি বা জ্যাঠতুতো ভাইয়ের পিসতুতো শ্বশুর। তবু একবার এড়াবার শেষ চেষ্টা করল শীতাংশু। মিছিমিছি আপনাদের কেন কষ্ট দেব তা ওই মশাই, এরকম চলাফেরা আমাদের খুব অভ্যেস হয়ে গেছে, বেশ যেতে পারবো। সদানন্দবাবু বললেন, শোনো কথা, কুটুম্বের বাড়ি কুটুম্ব আসবে, তার আবার কষ্ট কি? অবশ্য আমি তো আর বড়লোক কুটুম্ব নই শীতাংশু, পোলাও মাংস করেও খাওয়াতে পারবো না। উপস্থিত মতো নিতান্তই 2টি ডাল ভাত হয়তো সামনে দিতে পারবো। তবু এই সন্ধেবেলা বুড়ো মানুষের কথা অমান্য করো না শীতাংশু। এসো, চলো আমার সঙ্গে। অগত্যা সাইকেল থেকে নেমে পড়তেই হলো। এরপর আর না করা চলে না। তাছাড়া আজ সত্যি দেহ যেন বড় বেশি ক্লান্ত হয়ে পড়েছে। দুপুরের মেঘ ভাঙা রোদে 12-13 মাইল একটানা সাইক্লিং করতে হয়েছে শীতাংশুকে। আর সে কি রাস্তা, কোথাও জল কোথাও কাদা। এই যদি বা সাইকেলে চাপে, পরক্ষণে সাইকেল চাপে এসে ঘাড়ে। তারপর ছোট বড় সবাই আজকাল চালাক হয়ে গেছে, সহজে গাড় থেকে পয়সা বের করতে চায় না। অজস্র বক্তৃতা, ধমক আর চোখ রাঙানির ফলে যখন তারা নরম হয়ে আসে, তখন ক্লান্তিতে নিজেরও চোখ প্রায় বুজে আসতে যায়। বেছে শীতাংশু আচ্ছা ঝকমারের কাজ নিয়েছে যা হোক। সিজনের সময়টা রোদ নেই, বৃষ্টি নেই, সারাদিন প্রায় মাঠে মাঠেই কাটে। বিনিময়ে মাস অন্তে 75 টাকা। ঘুষ, ঘুষ না নিলে কি বাঁচবার জো আছে নাকি? আর তো সম্বল দাদার 25 টাকার মাইনের এমই স্কুলের মাস্টারি। ভাইপো ভাইজিদের সংখ্যা বছরের পর বছর বেড়েই চলেছে। অফিসের একটি ঘর কর্তৃপক্ষ থাকবার জন্য ছেড়ে দিলেও চন্দনী চরের মতো অমন একটি গেও বাজারেও খোরাক, পোশাক, চা, সিগারেটে 50 টাকায় কুলোয় না। বাঁচতে হলে এদিকে ওদিকে সবাইকে আজকাল করতে হয়।
কর্তৃপক্ষের একাত্র ভয় ছাড়া অন্য কোনো রকম সূচিবায়ু শীতাংশুর নেই। আর চারদিকে আটঘাট বেঁধে কি করে চলতে হয় এই 2.5 বছরে তা সে ভালোই রপ্ত করে নিয়েছে। দুপাশে পাটের জমি, মাঝখানের আধ হাত খানেক চওড়া আলের রাস্তা, কচি কচি দূর্বা গজিয়েছে আলের উপর। সাইকেলটি হাত দিয়ে ঠেলে নিয়ে শীতাংশু সদানন্দ বাবুর পেছনে পেছনে চলতে লাগল। সবুজ পাটের চারা গজিয়েছে দুদিকের জমিতে, এখনো হাঁটু অবধি ওঠেনি গাছ। দমকা বাতাসে মাঝে মাঝে নুয়ে নুয়ে পড়ছে। অবশ্য এখানে ওখানে বহু জমি খালি পড়ে আছে। বরাদ্দ না থাকায় গৃহস্থেরা ওসব জমিতে পাট দিতে পারেনি। দেখতে দেখতে শীতাংশু এগিয়ে চলতে লাগল। বেআইনি চাষের জন্য সোনাকান্দি গায়ের 2-3খানা বড় বড় জমি শীতাংশু আজ ভেঙে ফেলবার হুকুম দিয়ে এসেছে। সে জমিগুলোর পাট এর চেয়েও বড় আর ঘন হয়ে উঠেছিল, কিন্তু তারা ঠিক শীতাংশুর চাহিদা মেটাতে পারেনি। কেউ কেউ আবার উদ্ধত্তও দেখিয়েছিল। না, এসব কাজে দয়া মায়া চলে না। দোষঘাট হলে শীতাংশুকে বা দয়া দেখায় কে? তাছাড়া মানুষের কাছ থেকে ভয়, শ্রদ্ধা আর উপরি পাওনা পেতে হলে কিছু বেশি পরিমাণে নিষ্ঠুর নৃশংস হওয়া ছাড়া গত্যন্তর নেই। পথে বহু চাষি গৃহস্থদের সঙ্গেই দেখা হতে লাগল। সসম্ভ্রমে সবাই শীতাংশুকে নমস্কার জানালো। জনকয়েক বর্গাদার মুসলমান চাষি জমি থেকে তখনও ঘাস নিড়াচ্ছে। তারা হাত তুলে সেলাম জানালো। শীতাংশু গম্ভীরভাবে মাথা নেড়ে জবাব দিতে দিতে এগোতে লাগল সদানন্দের পেছনে পেছনে। বাড়ির সামনে একটা পানা ভরা মজা পুকুর। চারপাশ থেকে নানা আগাছার জঙ্গল ঝুঁকে পড়েছে। ভালোর মধ্যে 2-1টা আম আর খেজুর গাছ আছে মাঝে মাঝে। পুকুর পাড়ে সেই আগাছার ভেতর দিয়েই সরু সাদা একটু পথ কুমারের সিঁথির মতো সোজা একেবারে বাড়ির উঠোনে গিয়ে পৌঁছেছে। বছর 5-6 আগে সদানন্দবাবুর মেজো মেয়ের বিয়ে উপলক্ষে শীতাংশু যখন নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিল, তখন বাড়ির আশপাশ এমন জংলা ছিল না। পুকুরটিও বেশ পরিষ্কার ছিল বলে মনে পড়ছে। কিন্তু উঠোনের ভিতর গিয়ে শীতাংশুর চোখে পড়ল আগের চেয়ে বাড়ি কেবল জংলা হয়নি, ঘর দোরও জীর্ণ হয়ে পড়েছে। দুদিকে বারান্দা ঘেরা উত্তরে ভিটির বড় ঘরখানা নড়বড়ে অবস্থায় কোনো রকমে দাঁড়িয়ে আছে। পূবের ভিটির অপেক্ষাকৃত ছোট ঘরখানার অবস্থাও তথৈবচ। 2 মেয়ের বিয়েতে কিছু খামার জমি জুটেছে, আর সালিশি বোর্ডের বিচারে কয়েক বিঘা মর্গেজি জমিও যে হারাতে হয়েছে সদানন্দ বাবু তা শীতাংশুকে আগেই শুনিয়েছিল। তবু ওর অবস্থা যে সত্যি এতখানি খারাপ হয়েছে তা তার ধারণা ছিল না। সদানন্দবাবু উঠোন থেকে ডাকতে ডাকতে চললেন, ওরে ও কুন্তলা, ও চুনি টুনি, দেখ এসে কে এসেছে। এসো বাবা, ঘরে এসো। পেছনে পেছনে শীতাংশু ঘরের ভেতর গিয়ে ঢুকল। বছর 17 বয়সের একটি তন্নি শ্যামবর্ণা মেয়ে এদিকে একবার মুখ বাড়িয়েই আড়ালে চলে গেল। 5-6 বছরের ছোট ছোট আর 2টি মেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইল সামনে। শীতাংশু একটু ইতস্তত করে বলল, ওই মা কোথায়? সদানন্দবাবু একটু যেন বিরক্তি প্রকাশ করে বললেন, কোথায় আবার, আতুরে। কাল গেলে মাংটামি সার বাবা। 1 জন্ম ধরে দেখলুম তো কেবল মেয়ে আর মেয়ে। গুটি 3 তবু মরে গিয়ে রেহাই দিয়েছে। এখন নিজের মরবার আগে ভাগ্য হলো পুত্র দেখবার। তা তো হলো, কিন্তু বলো তো বাবা, লাভটা হলো কি? শিখিয়ে পড়িয়ে ছেলেকে কি মানুষ করবার সময় মিলবে, না এ রোজগার খেয়ে যাওয়ার বের পাবো আয়ুতে? ভগবানের উপহাস ছাড়া আর একে কি বলবো বলো তো শীতাংশু? কি বলবে শীতাংশু হঠাৎ ভেবে পেল না। তবে এটুকু লক্ষ্য করল সবটুকুই হয়তো ভগবানের উপহাস নয়। কিছু অতিরিক্ত বিলম্ব ঘটে গেলেও শেষ পর্যন্ত পুত্র সন্তান যে লাভ হয়েছে তার প্রসন্ন পরিতৃপ্তি প্রৌঢ় পিতার বাচনিক নৈরাশ্যে ঢাকা পড়েনি। সদানন্দবাবু আবার হাঁক দিলেন, কোথায় গেলি কুন্তলা? চেয়ারটা এগিয়ে দে শীতাংশুকে। ওর কাছে আবার লজ্জা কিসের তোর? আচ্ছা থাক থাক, আমি না হয়ে আনছি। কিন্তু আনত মুখে কুন্তলা ততক্ষণে একটা হাতল ভাঙা কাঠের চেয়ার টেনে নিয়ে এসেছে। শীতাংশু একবার তার দিকে তাকালো। বিয়ের নিমন্ত্রণ খেতে এসে এই কুন্তলাকেই সে কি 5-6 বছর আগে
এ ঘরে ও ঘরে ছুটোছুটি করতে দেখেছিল? দূর থেকে হাসতে হাসতে তার গায়ে হলুদ জল ছিটিয়ে দিয়েছিল কি এই শান্ত নিরীহ মেয়েটাই? বিশ্বাস করা শক্ত। পাশের ছোট তক্তপোষখানায় নিজে বসে সদানন্দবাবু চেয়ারটা শীতাংশুকে দেখিয়ে দিয়ে বললেন, বসো বসো। এই ঘরের পশ্চিম কানাচে ছোট একটু ঢাকা বারান্দায় আতুর। সুরলক্ষ্মী সেখান থেকে বলে উঠলেন, চটের আসনখানা চেয়ারের ওপর পেতে দে কুন্তি, নইলে ছাড়পোকার জ্বালায় একদণ্ডও বসতে পারবে না। সবুজ সুতার লতা আর ফুলতোলা একখানা আসন চেয়ারের ওপর পেতে দিল কুন্তলা। শীতাংশু সেই আসন ঢাকা চেয়ারে বসতে বসতে বলল, আবার চেয়ারের হাঙ্গামা কেন এত? কুন্তলা তো আজকাল ভারী শান্ত হয়ে গেছে, কথাই বলে না। সুরলক্ষ্মী আতুর থেকেই বললেন, শান্ত না ছাই, দুদণ্ড বসো তাহলেই দেখতে পারবে। শীতাংশু বলল, তাই নাকি কুন্তলা? কুন্তলা মুখ মুচকে একটু হাসল। কি জানি, কথা বলিনি, তাতে তো এক দফা নালিশ হয়ে গেল, শুনলেন তো। আর গোড়াতে কথা বলতে শুরু করলে মা যে আরও কত কি বলতেন তার ঠিক নেই। সুরলক্ষ্মী আতুর ঘরে দৌড়ের একটা পাট ততক্ষণে খুলে দিয়েছেন। শীতাংশুর দিকে তাকিয়ে বললেন, হতচ্ছাড়া মেয়ের ভঙ্গি দেখো কথার, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে হবে, না হাত মুখ ধোবার জল টল এনে দিবি শীতাংশুকে? কুন্তলা অপূর্ব ভ্রুভঙ্গি করে বলল, দিচ্ছি মা দিচ্ছি, তুমি শুধু চুপ করে দেখে যাও। তুমি আটকে আছো বলে সাধ্যমতো আমরা কুটুম্বের অযত্ন করব না। সুরলক্ষ্মী বললেন, আহা, সাধ্যের তো আর সীমা নেই, যত্ন করবার কত যেন সামগ্রী আছে ঘরে। এরপর আতুর ঘরের সামনে এগিয়ে গিয়ে কুন্তলা ফিসফিস করে মার কাছে কি বলল, তারপর আরও কি বলবার জন্য বাবাকে ডেকে নিয়ে গেল আড়ালে। বেড়ার আড়াল থেকে সদানন্দবাবুর অনুচ্চ কণ্ঠ শোনা গেল, বাড়ুজ্যেরা চাইলেও দেবে না, তবে দত্তদের বাড়িতেই বোধহয় পাওয়া যাবে। কলকাতা থেকে সেদিনও তাদের চা আসতে দেখেছি। কুন্তলার ফিসফিস গলাও একটু একটু যেন কানে গেল শীতাংশুর। আস্তে বাবা আস্তে। ঘরে এসে ছাতাটা নিয়ে সদানন্দবাবু আবার বেরিয়ে গেলেন। শীতাংশু বাধা দিয়ে বলল, এই জল বৃষ্টির মধ্যে মিছিমিছি আবার কোথায় চললেন তা ওই মশাই? সদানন্দবাবু বললেন, এক্ষুনি আসছি বাবা, তুমি ততক্ষণে হাত মুখ ধুয়ে নাও। শীতাংশু আর কোনো কথা বলল না। সদানন্দবাবুর ছাতাটির দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিল। ছোট বড় গোটা তিনেক তালি পড়েছে ছাতায়। নতুন নতুন আরও গোটা কয়েক যে ছিদ্র বেড়েছে, তাতে বোধহয় এখনও তালি দেওয়ার অবকাশ পাননি, কিংবা হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছেন। কিন্তু বৃষ্টি যেরকম বড় হয়ে এসেছে, তাতে মালিকের মাথা ও ছাতা কতক্ষণ শুকনো রাখতে পারবে শীতাংশু মনে মনে একবার না ভেবে পারল না। এতক্ষণ ঘরে লক্ষ্মীর আসনের কাছে মাটির দ্বীপে সর্ষের তেলের আলো জ্বলছিল। কুন্তলা এবার একটি হারিকেন জেলে আনল। চিমনির একটা জায়গায় সামান্য একটু কাদা, কিন্তু বাকিটা কুন্তলা চুন দিয়ে পরিষ্কার করে মেজে এনেছে। ছোট আকারের হারিকেন, কিন্তু তারই আলোয় সমস্ত ঘরখানা বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। কুন্তলা বলল, আসুন, ওদিকে জল দিয়েছি বালতিতে, হাত মুখটা ভালো করে ধুয়ে ফেলবেন। চিনু, গামছাখানা নিয়ে আয় তো এখানে। চিনু এতক্ষণে একটি কাজের ভার পেয়ে খুশি হয়ে বলল, এক্ষুনি আনছি দিদি। তার ছোট টুনু অসহায় ভঙ্গিতে বলল, আমি কি আনবো দিদি? কুন্তলা জবাব দিল, তুমি শীতাংশুদার করে আঙ্গুল ধরে নিয়ে এসো। বারান্দা থেকে কুন্তলার খিলখিল হাসির শব্দ শোনা গেল। সুরলক্ষ্মীও হাসি চাপতে চাপতে বললেন, হতচ্ছাড়ি কোথাকার। শীতাংশু বারান্দায় উঠে গিয়ে মৃদু স্বরে বলল, কেউ এসে করে আঙ্গুল ধরুক, খুব বুঝি শখ। কুন্তলা ইঙ্গিতে মার আতুর ঘরের দিকটা দেখিয়ে দিয়ে একটু হতাশ ভঙ্গি করল, অর্থাৎ এ প্রশ্নের যথাযথ জবাব সে এখনই দিত যদি না মা থাকতেন ওখানে। কুন্তলা বলল, এবার ভালো ছেলের মতো হাত মুখটা ধুয়ে নিন। আর সাহেবী বেশটা কি পরাণ ধরে ছাড়তে পারবেন? তাহলে কাপড় এনে দিই। শীতাংশু বলল, আনো, যে বেশ তোমার এতখানি চক্ষুশূল তা বেশিক্ষণ পড়ে থাকতে ভরসা হয় না।
হাত মুখ ধুয়ে প্যান্ট ছেড়ে ফেলে চুল পেরে একখানা ধুতি পরল শীতাংশু। কুন্তলা সেখানে আয়না চিরুনি নিয়ে এলো। আয়নাখানা শীতাংশুর হাতে তুলে দিয়ে বলল, দেখুন এবার মানিয়েছে কিনা। শীতাংশু মৃদু কণ্ঠে বলল, মানিয়েছে যে তা তোমার মুখ চোখেই দেখতে পাচ্ছি। কষ্ট করে এর জন্য আর আয়না আনবার দরকার ছিল না। মুখ মুচকে শীতাংশু একটু হাসল। কথায় কথায় কখন একেবারে পাশাপাশি এসে দাঁড়িয়েছিল কুন্তলা, শীতাংশুর কথার ইঙ্গিত বুঝে তাড়াতাড়ি লজ্জিত হয়ে সরে দাঁড়ালো। শীতাংশু তার সেই লজ্জারুণ মুখের দিকে তাকিয়ে বলল, কেমন এবার? আচ্ছা জব্দ হয়েছ তো? খুব তো বকবক করছিলে। কুন্তলা কোনো জবাব দিল না। শীতাংশু প্রসঙ্গটা পাল্টে নিয়ে বলল, কিন্তু তাওই মশাইকে বৃষ্টির মধ্যে কোথায় পাঠালে বলো তো? চায়ের কি দরকার ছিল? চা যে আমি খাই সে কথা কে বলল তোমাকে? কুন্তলা যেন আরেকবার আরক্ত হয়ে উঠল। বলল, কে আবার বলবে? কে কি খায় না খায় আমরা মুখ দেখলেই বুঝতে পারি। একটু বাদে সদানন্দ বাবু ফিরে এলেন। থালায় করে মুড়ি, গুড় আর নারকেল কোড়া দিয়ে জলখাবার নিয়ে এলো কুন্তলা। বলল, একেবারে গ্রামদেশা খাবার, সেজন্য আপনার বিদেশি সাহিবি বেশটা তাড়াতাড়ি ছাড়িয়ে নিলাম, বুঝেছেন? সুরলক্ষ্মী আবার বললেন, হতচ্ছাড়ির কথার ভঙ্গি দেখো। চিনু আর টুনুর হাতে কিছু মুড়ি গুড় তুলে দিল শীতাংশু। তারপর কুন্তলা নিয়ে এলো চা। বলল, চা খাওয়ার তো আপনার অভ্যেস নেই, ধীরে ধীরে দেখে শুনে খাবেন, দেখবেন মুখ যেন পুড়িয়ে ফেলবেন না। সুরলক্ষ্মী ধমকে সুরে বললেন, পোড়ার মুখে এবার একটু থাম দেখে। মানুষ দেখলে ওর এত আনন্দ হয় শীতাংশু যে ও কী করবে কি বলবে ভেবে পায় না, ফুর্তিতেই অস্থির। শীতাংশু চেয়ে চেয়ে তাই দেখছিল। এই বয়সে এমন সপ্রতিভ বাকপটু মেয়ে সে যেন এর আগে আর দেখেনি। খানিকক্ষণ আগে দেহমনে যে ক্লান্তি ছিল শীতাংশুর, তা যেন সম্পূর্ণ ঝরে পড়ে গেছে। এমন আনন্দ, এমন প্রসন্নতার স্বাদ দীর্ঘকাল ধরে পায়নি শীতাংশু। অফিসের কাজের চাপে অনেকদিন বাড়ি যেতে পারেনি। আর বাড়ি গেলেই বা কি? গেলেই মার বৌদির একের বিরুদ্ধে আরেকজনের নতুন নতুন নালিশ। অভাব অনটনের সংসারে ঝগড়াঝাঁটি লেগেই আছে। একপাল ছেলেমেয়ের হাতাহাতি মারামারি চলছে সব সময়। বাড়ি গেলেও 2 ঘন্টার মধ্যে শীতাংশুকে অস্থির হয়ে উঠতে হয়। এখানকার মতো শান্ত নিরবচ্ছিন্ন পরিতৃপ্তির মুহূর্ত বহুকাল ভাগ্যে জোটেনি শীতাংশুর। বাড়ির বাইরের জঙ্গল আর ভেতরের ঘরদোরের জীর্ণতা দেখে শীতাংশু আশাই করতে পারেনি যে এর মধ্যেও এমন একটি আনন্দের নীড় আত্মগোপন করে রয়েছে। সুরলক্ষ্মী খুঁটে খুঁটে বাড়িঘরের কথা জিজ্ঞেস করলেন। শীতাংশুর দাদা বৌদি, মা, ভাইপো ভাইজিদের কে কেমন আছে শুনতে চাইলেন। খুকুর সঙ্গে শীতাংশু সেই জ্যাঠতুতো ভাইয়ের স্ত্রী, অনেককাল দেখা সাক্ষাৎ হয় না, উল্লেখ করলেন সে কথা। তারপর উঠল শীতাংশুর অফিসের প্রসঙ্গ। শীতাংশু বলল, অল্প মাইনে আর অতি কষ্টের চাকরি, তাও তো ডিপার্টমেন্ট এখনো স্থায়ী হলো না। চাকরি কবে আছে কবে নেই তারই বা ঠিক কি? পাটের সময় তো প্রায় সর্বদা মাঠে ঘাটেই বেড়াতে হয়। ফিরে গিয়ে 2 দিন যে একটু শান্তিতে নিঃশ্বাস নেবে তারও জো নেই। অরিয়েল খাঁ নদীর পাড়ের চর, তারই গা ঘেঁষে অফিস। টুল টেবিল সরিয়ে রাত্রে তার মধ্যে শোয়ার জায়গা করে নিতে হয়। শুয়ে শুয়ে কানে আসে নদীর অন্য পার ঝুপঝুপ করে অনুক্ষণ ভেঙে পড়ছে তো পড়ছেই। এদিকে যাচ্ছে চরের পর চর, আর কিচকিচ করছে বালি। হাওয়া একটু জোরে বইলেই সে বালি উড়ে আসে চোখে মুখে, বিছানাপত্রের মধ্যে। ঝাড়া পোছার পর বিছানা বালিশ থেকে যদি বা সে বালি যায়, মনের ভেতর থেকে কিছুতেই তা দূর হতে চায় না। সেখানে দিনভর রাতভর বালি কেবল কিচকিচ করতেই থাকে। সদানন্দ আর সুরলক্ষ্মী দুজনেই সহানুভূতি প্রকাশ করলেন। সবই ভাগ্য, নইলে বিদ্যা বুদ্ধি তো নেহাত কম নয় শীতাংশুর। দেখতে শুনতে বলতে কইতেও এমন ছেলে গণ্ডায় গণ্ডায় মেলে না। কিন্তু কপাল। সুরলক্ষ্মী আঙুল দিয়ে নিজের কপাল দেখে বললেন, সবেই 4 আঙ্গুল জায়গাটুকুর মধ্যে লেখা আছে বাবা, তার বাইরে কারোরই যাওয়ার জো নেই। অন্য কোনো কুটুম্ব
স্বজন বন্ধুবান্ধবের কাছে নিজের সামর্থ্য সম্বন্ধে দৈন্য কখনো প্রকাশ করে না শীতাংশু। খুঁতখুত করে না ভাগ্য নিয়ে, বরং যতটুকু শক্তি তার চেয়ে বড়াই করে বেশি, বড় বড় চাল দেয়। কিন্তু সুরলক্ষ্যের কথার ভঙ্গিতে এত গভীর স্নেহ আর মমতা প্রকাশ পেল যে তার মাধুর্যে দুঃখ আর দারিদ্র্য যেন নতুন রকমের উপভোগ্য বস্তু হয়ে উঠল শীতাংশুর কাছে। এমন স্নেহার্দ্র সান্ত্বনা যখন আছে, তখন দুঃখে আর ভয় কি? সদানন্দবাবু বললেন, কিন্তু দৈব যখন আছে তেমনি আছে পুরস্কার। মহাভারতের কর্ণের কথা মনে আছে তো? আর তোমাদের তো এই উঠতি বয়স, বাধাবিঘ্ন ঠেলে পথ করবার এই তো সময়। তোমাদের তো হতাশ হলে চলবে না বাবা শীতাংশু। কতজনকে আশা দেবে তোমরা, বল ভরসা দেবে? কতজন তোমাদের মুখের দিকে চেয়ে থাকবে, নির্ভর করবে তোমাদের উপর? অতি প্রচলিত গতানুগতিক কথা, কিন্তু শীতাংশুর মনে হতে লাগলো এসব যেন সে আজ নতুন শুনছে। কেবল হিত কথাই নয়, সঙ্গীতের মতো সদানন্দ বাবুর এসব কথারও যেন সুর আছে, ক্ষমতা আছে মনোহরণের। কুন্তলা রান্নার আয়োজনে লেগে আছে। মাঝে মাঝে ফিসফিস করে কি জিজ্ঞাসা করছে সে মায়ের কাছে, পরামর্শ নিয়ে যাচ্ছে তার। সদানন্দবাবু বললেন, জোর করে তোমাকে পথ থেকে ধরে তো নিয়ে এলাম শীতাংশু। আদর আপ্যায়ন যা হবে তা ভগবানই জানেন। সুরলক্ষ্মী বললেন, থাক থাক, ভগবানের আর দোষ দিও না। বাদলা বৃষ্টির জন্য গত হাটে গেলে না। আচ্ছা বেশ, কিন্তু সকালে তো বৃষ্টি ছিল না। এত করে বললাম বাজারটা করে এসো যাও, তা দাবা নিয়ে বসা হলো চাটুজ্জে বাড়ি। পুরুষ মানুষের এত গাফিলতি থাকলে কপালে কি কোনো দিন সুখ হয়? এখন শুধু শুধু ডাল ভাত আমি কুটুম্বের ছেলের সামনে কি করে দিই? শীতাংশু বলল, আদর আপ্যায়ন কি কেবল খাওয়া পড়ার মধ্যেই মা? কুটুম্বের ছেলে বলে কি তাকে অতই পর ভাবতে হয়? রান্নাঘর থেকে কুন্তলা এসে উপস্থিত হলো। আচ্ছা, আপনি যে কেবল মার বাবার সঙ্গে বসে বসে কথা বলছেন, ওরা ছাড়াও যে এখানে আরও দুটি প্রাণী আছে, তাদের কথা কি আপনি একেবারেই ভুলে গেলেন? শীতাংশু একটু বিস্মিত হয়ে কুন্তলার দিকে তাকালো। কুন্তলা মুখ টিপে হেসে বলল, চুনু আর টুনুর কথা বলছি। ওরা যে কতক্ষণ ধরে সেজেগুজে বসে আছে আপনাকে নাচ দেখাবে বলে। শীতাংশু অপ্রস্তুত হয়ে বলল, ও তাই নাকি? তা এতক্ষণ বলনি কেন? কুন্তলার নির্দেশে চুনু আর টুনুর নাচ গান আরম্ভ হয়ে গেল। আমার কৃষ্ণ কানাই এলো, রুনু 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 ঝুনু রে। একেবারে অপূর্ব মৌলিক পরিকল্পনা। শীতাংশু হেসে বলল, বেশ বেশ, তা এসব তোমরা শিখলে কোথায়? সুরলক্ষ্মী বললেন, কোথায় আবার শিখবে, সব কুন্তলার কাণ্ড। চাটুজ্জে বাড়ি সেজো মেয়ে থাকে কলকাতায়, ছেলে মেয়েদের নিয়ে দিন 15 জন্য এসেছিল বাপের বাড়িতে। ওদের নাচতে গাইতে বুঝি দিন দুয়েক দেখে এসেছিল কুন্তলা বোনদের নিয়ে। তারপর বাড়িতে এসে বললে, তোদেরও নাচতে হবে। আমার সব মনে আছে, ভুল হলে আমি ঠিক করে দেব। আচ্ছা একখানা মেয়ে হয়েছে বাবা। তারপর থেকে দিন নেই রাত নেই, চুনু টুনুদের টেনে হেঁচড়ে মারধর করে। তারপর হাসতে লাগলো শীতাংশু। তারপর উঠে বারান্দায় গেল সিগারেট ধরাতে। কুন্তলা গেল পেছনে পেছনে। নাচ কীরকম দেখলেন বললেন না তো? শীতাংশু সহাস্যে বলল, বারে বললাম যে বেশ চমৎকার হয়েছে, কিন্তু চুনু টুনু নাচ তো দেখলুম, এবার তোমার নাচটা কখন দেখব? কুন্তলা বলল, অসভ্য কোথাকার, আমি নাচতে জানি নাকি যে নাচ দেখবেন আমার? শীতাংশু সকৌতুকে হাসল। ও নাচতে জানো না বুঝি? তা কি জানো তুমি? কুন্তলা আরও একটু কাছে এগিয়ে এলো শীতাংশুর। ভ্রু দুটিতে অপূর্ব ভঙ্গি এনে বলল, নাচাতে গো নাচাতে। তারপর খিলখিল করে হেসে উঠে ফের চলে গেল রান্নাঘরে। ঘণ্টা দুয়েক বাদে ডাক পড়ল খাওয়ার। বড় ঘরের মেঝেই সেই লতা ফুলওয়ালা আসনখানা কুন্তলা পেতে দিল সযত্নে। কাঁসার বড় একখানা ছড়ানো থালায় এলো মোটা মোটা রাঙা চালের ভাত, দুটো ডাল, ভাজা, মাংসের মতো করে রাঁধা শিঙ্গি মাছের ঝোল, একটু টক, আর তারপর
একটি বাটির তলায় সামান্য একটু দুধ। উপকরণে বাহুল্য নেই, কিন্তু যত্ন আর আন্তরিকতা যেন চোখে দেখা যায়। এমন তৃপ্তি আর পরিতুষ্টির সঙ্গে সেগুলো কোথাও যেন আর খায়নি শীতাংশু। সুরলক্ষ্যে বলে চললেন, ভাগ্যে জিওনো মাছ দুটি দত্তদের বাড়িতে পাওয়া গিয়েছিল। কীরকম কী রেঁধেছে কে জানে, নিজে তো কিছু দেখতেও পারলাম না, করতেও পারলাম না। শীতাংশু বলল, চমৎকার রান্না হয়েছে মামিমা, দেখবার করবার এরপর আপনার আর কিছু ছিল না। ঘটিতে করে আচাবার জল দিল কুন্তলা বারান্দায়। টিপটিপ করে তখনও বৃষ্টি পড়ছে বাইরে। কুন্তলা বলল, ওখানে দাঁড়িয়ে আচান, ধুয়ে যাবে। শীতাংশু খানিকটা বিষণ্ণ গাম্ভীর্যের ভঙ্গিতে বলল, ধুয়ে যে যাবে সেই তো হয়েছে চিন্তা, আচাবো কিনা ভাবছি। জলের ঘটি তুমি বরং ফিরিয়ে নিয়ে যাও। কুন্তলা বলল, কেন? শীতাংশু বলল, রান্নার স্বাদটুকু ঠোঁটে মুখে মেখে রাখতে ইচ্ছে করছে, জল দিলে তো ধুয়ে যাবে। কুন্তলা হেসে বলল, তাহলে ধুয়ে কাজ নেই, শুকনো গামছা দিচ্ছি, মুখটা একটু মুছে ফেলুন, তবু খানিকটা স্বাদ থাকবে। শীতাংশু বলল, হুম, মুছি যদি, শুকনো গামছায় মুছে মুছে আর লাভ কি? কুন্তলা বলল, তবে কিসে মুছবেন? শীতাংশু একবার এদিক ওদিক তাকিয়ে মৃদু স্বরে বলল, আঁচলে গো, আঁচলে। পূবের সে ছোট্ট টিনের ঘরখানির একদিকে ধানের গোলা, আর একদিকে একখানে তক্তপোষ পাতা। পাটের সময় পাট রাখা হয়, অন্য সময় খালিই পড়ে থাকে। কুটুম্ব স্বজন অতিথি অভ্যাগত কদাচিৎ কেউ কখনো এলে শুতে দেওয়া হয় সেখানে। বাপার মেয়েতে মিলে বিছানাপত্র টানাটানি করে নিল সেই ঘরে। সুরলক্ষ্মী আতুর ঘর থেকেই ব্যস্ত হয়ে বলতে লাগলেন, কাঠের বড় বাক্সটার মধ্যে দেখ ধোঁয়া চাদর আর মশারিটা রয়েছে, পাতলা কাঁথাখানাও বের করে দিস, যদি শীত শীত করে শেষ রাত্রে গায়ে দেবে। আর আলমারির মাথার উপর দড়ি আর পেরেক পাবি, বোধহয় বোঝ কাটার তলায় পড়ে গেছে, একটু খুঁজে দেখ কুন্তি, সবই আছে ওখানে। কুন্তলা বলল, ব্যস্ত হয় না মা, কোথায় কি আছে আমি জানি, সব আমি ঠিক করে নিতে পারবো। কিছুক্ষণ ধরে ও ঘর থেকে ঝাড়া পোছা আর পেরেক ঠুকবার শব্দ এলো। তারপর সদানন্দ চলে এলেন। কুন্তলা লাগলো বিছানা পাততে। খানিক পরে এ ঘরে এসে বলল, যান শোন গিয়ে, হয়ে গেছে আপনার বিছানা। শীতাংশু বলল, এত তাড়াতাড়ি দরকার ছিল কি? তোমাদের তো এখনো খাওয়া দাওয়া পর্যন্ত হয়নি। কুন্তলা বলল, হ্যাঁ তা বাকি রেখেছি, সেই ভাবনে যদি কিছুক্ষণ ঘুম আপনার বন্ধ থাকে, না হলে তো শোয়ার সঙ্গে সঙ্গে নাক ডাকতে শুরু করবেন। শীতাংশু বলল, আমার নাক ডাকে কিনা তুমি কি করে জানলে? কুন্তলা বলল, নাক দেখলে আমরা বুঝতে পারি। সদানন্দবাবু বললেন, যাও বাবা, তুমি শোও গিয়ে। সুরলক্ষ্মী বললেন, হ্যাঁ আর রাত করো না, সারাদিন খাটুনি আর ঘোরাঘুরি গেছে রোদ বৃষ্টির মধ্যে, এবার শুয়ে বিশ্রাম করো গিয়ে। কুন্তলা বলল, দৌড় দেবেন না যেন, আমি একটু পরে গিয়ে জল টল দিয়ে আসবো। কি শীত কি গ্রীষ্মে রোজ রাত্রে আমার জল পিপাসা পায়, ঢকঢক করে জল এক গ্লাস খাই, তারপর ফের ঘুম আসে। সুরলক্ষ্মী বললেন, বিশ্বশুদ্ধ সবাই বুঝি তোর মতো ভেবেছিস? এরপর শীতাংশু পূবের ঘরে উঠে গেল শোয়ার জন্য। হারিকেনটি জ্বলছে একপাশে, বিশেষ যত্ন করে পাতা হয়েছে বিছানা। দক্ষিণ শেওরে দুটি বালিশ, সাদা সাদা ঢাকনির এক কোণায় নীল দুটি পাতার আড়ালে লেখা কুন্তলা। বিছানার চাদরটি শুভ্র পরিচ্ছন্ন। শীতাংশুর মনে হলো এই অম্লান শুভ্রতা কেবল যেন এই শয্যাটিরই নয়, আরেকটি কুমারী হৃদয়ের সানুরাগ সূচি শুভ্র পবিত্রতা এর সঙ্গে মিশে রয়েছে। খানিক বাদে সত্যিই জলের ঘটি হাতে কুন্তলা এলো ঘরে। তার সেই কালো পেরে আধময়লা শাড়িটা ঝেড়ে পড়েছে পুরনো ফিকে হয়ে যাওয়া ধানি রঙের আর একখানা শাড়ি। বোধহয় রাত্রে গিয়ে আগের শাড়িখানা এঁটো হয়ে গিয়ে থাকবে। কিন্তু শীতাংশুর মনে হলো শুধু সেই জন্যই নয়। তক্তপোষের তলায় কিনার ঘেঁষে জলের ঘটিটা রাখল কুন্তলা।
একটি পরিচ্ছন্ন ঝকঝকে কাচের গ্লাসে ঢেকে দিল তার মুখ। তারপর মুহূর্তকাল চুপ করে একটু দাঁড়ালো। শীতাংশু তার দিকে আরেকবার তাকিয়ে দেখল। মনে পড়ল সাইকেল নিয়ে মাঠের ভেতর দিয়ে ছুটতে ছুটতে একদিন ক্লান্ত হয়ে একটা আম গাছে ঠেস দিয়ে বিশ্রাম করতে বসেছিল। হঠাৎ তার চোখে পড়ল শস্য ভরা সামনের ছোট একখানি ক্ষেতের দিকে। এমন সবুজ শস্যের ক্ষেত তো শীতাংশু যেতে আসতে হরহই দেখছে, কিন্তু সেদিন যেন নতুন করে দেখল, নতুন চোখে। কোথায় গেল ক্লান্তি, কোথায় গেল বিরক্তি আর অপ্রসন্নতা? সমস্ত হৃদয় মন যেন জড়িয়ে স্নিগ্ধ হয়ে গেল। শীতাংশু অনেকক্ষণ অপলকে তাকিয়ে রইল সেই শস্যের ক্ষেতের দিকে। কুন্তলার চোখে আরেকবার চোখাচোখি হলো শীতাংশুর। সেই মুখরা মেয়ের চঞ্চল চোখ দুটি যেন এ নয়। শস্যের ক্ষেতের উপর এ যেন এক টুকরো মেঘ করা আকাশ, স্নিগ্ধ, শ্যাম, সুগম্ভীর। শীতাংশু ভাবল কুন্তলা হয়তো কিছু বলবে, কুন্তলা ভাবল হয়তো কোনো কথা বলবে শীতাংশু, কিন্তু শেষ পর্যন্ত কেউ কিছু বলল না। ক্ষণিকের জন্য দুজনের এই যুগ্ম উপস্থিতি যেন শুধু বাংময় হয়ে রইল। তারপর দৌড় ভিজিয়ে দিয়ে আস্তে আস্তে চলে গেল কুন্তলা। শীতাংশু কান পেতে রইল। লঘু পায়ের শব্দ বাইরে টিপটিপ বৃষ্টির শব্দের মধ্যে মিলিয়ে গেল। অনেকক্ষণ ধরে জেগে জেগে সেই বৃষ্টির শব্দ শুনতে লাগলো শীতাংশু। তারপর কখন দু চোখ ভেঙে এলো ঘুমে। খুব ভোরেই যাত্রার আয়োজন শুরু করতে হলো। মুখ হাত ধুয়ে শীতাংশু আবার পরল সেই খাকির হাফ প্যান্ট, কিন্তু প্যান্টের রুক্ষতা যেন আর টের পাওয়া যাচ্ছে না। শীতাংশুর সর্বাঙ্গে মনে কালকের সন্ধ্যার আর রাত্রের সেই আদর যত্নটুকু যেন স্নিগ্ধ চন্দনের প্রলেপের মতো লেগে রয়েছে। দুটি নারকেল নাড়ুর সঙ্গে এক কাপ চা এনে দিল কুন্তলা। তাড়াতাড়িতে কোনো খাবার খেয়ে যাওয়ার সুবিধা হবে না বলে সুরলক্ষ্মী নির্দেশে একটি পুটলিতে করে কিছু চিড়া আর গুড় সাইকেলের হ্যান্ডেলে কুন্তলা বেঁধে দিয়ে এলো। চুনু টুনু পায়ের উপর কপাল ঠেকিয়ে প্রণাম করল শীতাংশুকে। কুন্তলা নিচু হয়ে পায়ের ধুলো নিল। শীতাংশু স্নেহে চুনু টুনুর গাল টিপে দিয়ে স্মিত মুখে কুন্তলার দিকে একবার তাকিয়ে দেখল তার চোখ দুটি ছলছল করছে। শীতাংশুর বুকের মধ্যে একটি মোচড় দিয়ে উঠল, কিন্তু এ যেন কেবল বেদনা নয়, তার সঙ্গে এক অনাস্বাদিত আনন্দও যেন মিশে রয়েছে। শীতাংশু কি যেন বলতে যাচ্ছিল, হঠাৎ আঁতুড়ের ভেতর থেকে সুরলক্ষ্মী অনুচ্চ মিষ্টি কণ্ঠে ডাকলেন, শীতাংশু, চলে গেলে নাকি বাবা? শীতাংশু লজ্জিত কণ্ঠে বলল, না মাওইমা, আসছি। মনে পড়ল সুরলক্ষ্মীকে প্রণাম না জানিয়ে, তার কাছ থেকে বিদায় না নিয়ে তাড়াতাড়ি ভুল করে সত্যি সে চলে যাচ্ছিল। ছি ছি ছি, নিজেকে শীতাংশু একটু তিরস্কার না করে পারল না। তারপর তাড়াতাড়ি আতুর ঘরের দৌড়ে এসে দাঁড়ালো। ছেলেকে বোধহয় স্তন্য দিচ্ছিলেন সুরলক্ষ্মী। তাড়াতাড়ি একটু সংযত হয়ে বসলেন। কোলের ওপর শিশু আবার ঘুমিয়ে পড়ল। শীতাংশু চেয়ে চেয়ে দেখল ভারী সুন্দর চেহারা হয়েছে সুরলক্ষ্মীর এই ছেলের। চমৎকার চোখ মুখের গড়ন আর মোমের মতো ফুটফুটে রং। বেড়ার ফাঁকে ফাঁকে ভোরের সোনালি রোদ এসে পড়েছে ওর গায়ে। খানিকটা রোদ লেগেছে সুরলক্ষ্মীর মুখে। শীতাংশু চৌকাঠে মাথা রেখে প্রণাম করল। সুরলক্ষ্মী সস্নেহে বললেন, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। সদানন্দ সঙ্গে সঙ্গে পাশে এসে দাঁড়িয়েছিলেন। স্বামীর দিকে তাকিয়ে সুরলক্ষ্মী বললেন, শীতাংশুকে বলেছিলে কথাটা? সদানন্দবাবু বললেন, না, তুমি তো বলবে বললে। সুরলক্ষ্মী বললেন, বেশ, বলছি। শীতাংশুর কাছে আবার লজ্জা। শীতাংশু বলল, ব্যাপার কি মাওইমা? সুরলক্ষ্মী বললেন, ওই সেই 3 বিঘা জমির কথা শীতাংশু। বরাদ্দের চেয়ে ওই কটুকরো জমিতে নাকি উনি বেশি বনিয়েছেন শুনে আমি কিন্তু বলেছিলাম, তা বুনিয়েছ। আমাদের শীতাংশু থাকতে আর ভাবনা কি? ওকে একদিন সঙ্গে করে নিয়ে এসো, দেখি আমার মুখের দিকে তাকিয়ে কেমন করে না বলতে পারে।
সুরলক্ষ্মী একটু থামলেন, কিন্তু শীতাংশু কোনো জবাব দিল না দেখে তেমনি স্নেহার্দ্র কণ্ঠে বলতে লাগলেন, উনি অবশ্য বলেছিলেন অনেক টাকা পয়সার ব্যাপার, এর জন্য বহু খরচপত্র করতে হয়। কিন্তু শীতাংশু, কী দিয়ে খাই না খাই, কোথায় শুই, কি করে থাকি, সবই তো নিজের চোখে দেখলে বাবা। তুমি বলো, খরচপাতির জন্য টাকা দেওয়ার কি সাধ্য আছে আমাদের? শীতাংশুর বুকের ভেতরটা আরেকবার মোচড় দিয়ে উঠল। এবার আর আনন্দের কোনো অনুভূতি নেই। হিংস্র বিষাক্ত একটা বল্লম কেউ যেন তার বুকে ছুঁড়ে মেরেছে। মুহূর্তকাল চুপ করে থেকে ম্লান একটু হাসল শীতাংশু। তারপর মৃদুকণ্ঠে বলল, সেজন্য ভাববেন না মামিমা, সব ঠিক করে নেব। টাকার চেয়ে বেশি আপনারা দিয়েছেন, এত আর কোথাও পাইনি। মনে মনে বলল, এমন করে হারাবার দুর্ভাগ্য কি আর কখনো হয়েছে? সুরলক্ষ্মী বললেন, বাঁচালে বাবা, এমন ভাবনা হয়েছিল আমার। সাইকেলে উঠবার আগে কুন্তলার দিকে আরেকবার তাকালো শীতাংশু। মনে হলো তার চোখে আর জল নেই, ঠোঁটের কোণে কৃতার্থতার হাসি ফুটে উঠেছে। দ্রুত প্যাডেল করে গা ছাড়িয়ে মাঠের মধ্যে নেমে পড়ল শীতাংশু। সবুজ কচি কচি পাটের পাতা হাওয়ায় দুলছে। কুন্তলা সেই পুরনো ফিকে হয়ে যাওয়া সবুজ রঙের শাড়িখানা যেন আরেকবার শীতাংশুর চোখের সামনে ভেসে উঠল। কিন্তু তারপরই শীতাংশু মনে মনে অদ্ভুত একটু হাসল। হয়তো এরই মধ্যে আছে সদানন্দ গাঙ্গুলির বরাদ্দের বাড়তি সেই 3 বিঘা জমি। রাতে সেই টিপটিপে বৃষ্টি আর নেই। নীল নির্মল আকাশে ভোরের সেই সোনালি স্নিগ্ধতা মেঘান্তরিত খররৌদ্রে সংসহ হয়ে উঠেছে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, ঘুষ। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।